আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে। তো নিবন্ধনে কিন্তু সবগুলো টপিক পড়ার প্রয়োজন পড়ে না। এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রতিটা নিবন্ধনে স্কুল পর্যায়ে 2 এবং কলেজ এই 3টা পর্যায়ে কিন্তু এই কি বলা যায় এই টপিক থেকে প্রশ্ন আসে। তো ঠিক সেরকমই একটা আমাদের কি বলা যায় টপিক হচ্ছে কি সমাস। আর এই সমাস মানে কি, অনেকেই বলে থাকে যে সমাস বুঝতে গেলে নাকি 6 মাস লাগে। আসলে ব্যাপারটা তেমন না, যদি আমরা খুব সহজেই বুঝি। এখন সমাস কি আপনাকে সবগুলোই পড়তে হবে? তেমনও কিন্তু না, ব্যাপারটা কিন্তু তেমনও না। সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, সেগুলো আবার কি আছে, সেই প্রকারভেদের অধীনে আরো তাদের কি আছে, নিজস্ব প্রকারভেদ আছে। তো এতগুলো পড়ার প্রয়োজন নেই, বাছাই করা কিছু সমাস আছে যে সমাসগুলো থেকে কম বেশি প্রশ্ন আসে। সেরকমই একটি টপিক হচ্ছে কি উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। আপনারা দেখতেই পারতেছেন যে সহজ টেকনিকে, অত্যন্ত কি টেকনিকে, সহজ টেকনিকে সমাস থেকে নিশ্চিত কমন এই টপিক থেকে, এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস, এখান থেকে প্রতি বছর স্কুল পর্যায়ে 2 অথবা কলেজ যে কোনো একটা পরীক্ষায়, এমনকি 2টা পরীক্ষাও আসতে পারে, এমনকি 3টাতেই প্রশ্ন হয়ে থাকে। এবং এখানে আমরা বাস্তব কিছু প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে বিগত বছরগুলোতে নিবন্ধনে এসেছিল। তো সেরকমই আমরা সমাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই টপিকটার হচ্ছে অন্যতম একটি টপিক হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। এর কারণ হচ্ছে উপমান এবং উপমিত এই দুটার মাঝে অনেকেই পার্থক্য করতে পারেন না। এর মূল কারণটা কি আজকে আমরা খুব সহজেই আমরা শেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা বেসিক কিছু আলোচনা করব। সেই বেসিক আলোচনার মধ্যে অন্যতম আলোচনাটি কি হচ্ছে যে উপমান কর্মধারয় সমাস। আসলে উপমানটা কি জিনিস মনে রাখবেন, সাধারণত গুণবাচক পদের সাথে কি করব আমরা, উপমান পদের যে সমাস হয় তাকে কি বলা হয়, উপমান কর্মধারয় সমাস বলে। গুণবাচক পদের সাথে যদি কি হয়, উপমান পদের, যাকে আমি কি করতেছি, যার সাথে তুলনা করতেছি, শব্দটা হবে গুণবাচক এবং তুলনা করতে হবে অন্য কোনো একটা শব্দের সাথে, সেই অন্য কোনো শব্দটাই হচ্ছে কি উপমান। তাহলে এখানে 2টা শব্দ থাকে, আমরা বুঝলাম যে একটা থাকবে গুণবাচক শব্দ, গুণবাচক একটা শব্দ থাকবে, প্লাস একটা কি থাকবে, উপমান থাকবে। এই 2টার সমন্বয় কি তৈরি হয়, উপমান কর্মধারয় সমাস তৈরি হয়, বা এটাকেই কি বলা হয়, উপমান কর্মধারয় সমাস বলে। তাহলে উপমান কর্মধারয় সমাসে সাধারণত 2টা শব্দের সমন্বয়ে এই সমাসটা হয়ে থাকে। প্রথম যে অংশটি থাকবে এটা থাকবে গুণবাচক এবং এর সাথে থাকবে কি উপমান থাকবে। এটাই হচ্ছে কি কর্মধারয় সমাস। এরপর দেখেন এই উপমানটা কি জিনিস, অনেকের মনে প্রশ্ন যে আসলে উপমান কি, উপমানটা আমাদের কি দরকার, জানা দরকার। খেয়াল করেন, যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলা হয়, উপমান বলা হয়। যার সাথে তুলনা করা হয়, যেমন আমরা অনেক কিছুই বলে থাকি, যেমন দেখেন কাজল কালো, আমরা কি বলি, কাজল কালো বলে থাকি, কাজল কালো। এখন দেখেন এই যে কাজলটাকে আমরা তুলনা করছি কার সাথে, কালোর সাথে। তাহলে দেখেন এই কাজল শব্দটা কি হবে, অবশ্যই এটা গুণবাচক একটা শব্দ হবে, এবং এটাকে আমরা তুলনা করতেছি কার সাথে, কালোর সাথে তুলনা করতেছি। তাহলে এটাই হবে কি উপমান, এভাবে যদি আমরা বলি। আবার এখানে দেখেন যে মুখ চন্দ্রের ন্যায়, খেয়াল করেন মুখ কি ন্যায়, কিসের ন্যায়, চন্দ্রের ন্যায়। এখন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন যে এখানে মুখ হচ্ছে কি, মুখটাকে তুলনা করা হচ্ছে কার সাথে, চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। কাদের সাথে তুলনা করা হচ্ছে, কার সাথে, চাঁদের সাথে। তাহলে এখানে চন্দ্র শব্দটা হচ্ছে কি উপমান, আর মুখটা হবে কি, এটা অবশ্যই একটা গুণবাচক শব্দ হতে পারে, যে কোনো ধরনের একটা শব্দ হতেই পারে, তবে এর পরবর্তীতে যে শব্দটি থাকবে এই শব্দটার নাম হচ্ছে কি উপমান। তাহলে এখানে উপমান কোনটা, চন্দ্রের সাথে, কারণ মুখটাকে কার সাথে তুলনা করা হয়েছে, চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। কাজলকে কার সাথে তুলনা করা হয়েছে, কালোর সাথে তুলনা করা হয়েছে। তাহলে কালোটা যেমনি ভাবে হবে এখানে উপমান, ঠিক একই ভাবে এখানে উপমান হবে কি, চন্দ্র উপমান হবে। কারণ কি, মুখকে তুলনা করা হয়েছে কার সাথে, চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে চন্দ্রটাই হচ্ছে কি উপমান। প্রশ্ন আসতে পারে, একটা উদাহরণ দিয়ে দিল যে মুখ চন্দ্র, এখানে উপমান কোনটি, এখানে উপমান কোনটি, তাহলে উত্তর হবে কি চন্দ্র। কাজল কালো, এখানে উপমান কোনটি, তাহলে উত্তর হবে কি কালো। তাহলে এটাই হচ্ছে কি মূলত উপমান। আর উপমেয় কি জিনিস, উপমেয় যাকে তুলনা করা হয় তাকে বলা হয় কি উপমেয়। খেয়াল করেন মুখ চন্দ্র যখন বলা হয়, কি বললাম আমরা, মুখ চন্দ্র। তাহলে দেখেন এখানে মুখটাকে তুলনা করা হয়েছে কার সাথে, চন্দ্রের সাথে। তাহলে চন্দ্রটা হচ্ছে কি উপমান, চন্দ্র হলো উপমান। আর কাকে তুলনা করা হয়েছে, মুখকে তুলনা করা হয়েছে, তাহলে মুখটা হবে কি উপমেয়, উপমেয়।
এখানে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় কি উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় কি উপমান। তাহলে এই বাক্যে ভালো করে দেখেন, এই শব্দে এই মুখটাকে তুলনা করা হয়েছে, এটাকে বলা হয় উপমেয়। কার সাথে তুলনা করা হয়েছে? চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। তাহলে চন্দ্রটা হবে কি উপমান। তাহলে দেখেন মুখ চন্দ্রের নাই, এখানে হচ্ছে মুখ চন্দ্র। এখানে দেখেন মুখ হলো কি উপমেয়, মুখ হলো কি উপমেয়, কারণ মুখকে তুলনা করা হয়েছে কার সাথে? চাঁদের সাথে। কার সাথে তুলনা করা হয়েছে? চাঁদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটাই হবে কি উপমেয়। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে সাধারণ গুণটা কি জিনিস, সাধারণ গুণ কি, সেটি আমরা এখন দেখার চেষ্টা করব। উপমান ও উপমেয়র মধ্যে সমজাতীয় যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা একটা বৈশিষ্ট্য থাকে, তাকে বলে সাধারণ গুণ। খেয়াল করেন, এই যে কাজল কালো, আমরা যখন বলবো যে কাজল কালো, এখন দেখেন কাজল দেখতে কেমন? কাজল দেখতে কালো। কালো দেখতে কেমন? কালোটা হচ্ছে কি কালো, কালো তো নিজেই কালো। আর কাজল কি রকম হয়? কাজল কি সাদা হতে পারে? না, আমরা সকলেই জানি যে কাজল হচ্ছে কি, কাজল জিনিসটাই হচ্ছে কি কালো। আমরা চোখ বন্ধ করে যদি উপলব্ধি করি, যদি কেউ বলে যে কাজল কাজল, তখন অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্কে একটা দৃশ্য ভেসে উঠে, একটা কি অবয়ব ভেসে ওঠে, সেটা হচ্ছে কি একটা কালো ধরনের একটা অবয়ব ভেসে ওঠে। তার মানে কি কাজলটা দেখতে কেমন? কালো। তাহলে দেখেন কাজলের ভিতর কি গুণ আছে? কালো, কালো রঙের একটা কি আছে? অবয়ব আছে। আবার কালোর ভিতর কি আছে? কালোর একটা অবয়ব আছে। তাহলে এটাকেই বলা হবে সাধারণ গুণ, যখন কি থাকে এই উপমেয় এবং উপমানের মধ্যে একটা সাধারণ একটা কমন একটা বৈশিষ্ট্য থাকে, সেটাই হচ্ছে কি সাধারণ গুণ। যেমন দেখেন ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। দেখেন ভ্রমর কৃষ্ণ কেশ, এখানে দেখেন কৃষ্ণ যেটা আছে, কৃষ্ণটা হচ্ছে কি সাধারণ গুণ বা ধর্ম। এখানে কি দিয়ে আছে? কৃষ্ণ দেওয়া আছে, কারণ ভ্রমর দেখতেও কৃষ্ণ, কেশটাও কি, কেশ মানে চুল, চুলও দেখতে কেমন? কৃষ্ণ। তাহলে দুটাই যখন কৃষ্ণ হয়, দুটারই গুণ এখানে বর্ণনা করেছে কি কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ কেশ, অর্থাৎ কি ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। যদি বলি কাজলের ন্যায় কালো কেশ, তাহলে দেখেন কাজলের ন্যায় কালো কেশ, আমরা যদি বলি কাজলের ন্যায় কালো কেশ, তাহলে দেখেন কাজল নিজেও কালো, কেশ চুলটাও কি কালো, এবং এই দুটার যে সাধারণ একটা গুণ হচ্ছে কি, সেটা হলো কি এই কালো। তাহলে কালো এখানে হবে কি সাধারণ গুণ হবে। তাহলে আমরা দেখলাম যে উপমান, উপমেয় এবং কি সাধারণ গুণ কোনটাকে বোঝায় বা কোনটি হয়ে থাকে। এখন দেখেন আমরা কিছু উদাহরণ দেখব। কি দেখবো? আমরা কিছু উদাহরণ দেখবো, সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। খেয়াল করেন, তুষারের ন্যায় শীতল, তুষারের ন্যায় শীতল। দেখেন তুষারটা কি হয়ে থাকে? তুষার নিজেই হচ্ছে কি ঠান্ডা। তুষার কখন সৃষ্টি হয়? যখন আবহাওয়াটা কি থাকে? শীতল থাকে। তাহলে তুষারের ন্যায় শীতল, তাহলে শীতল কি হয়ে থাকে? শীতল নিজেই শীতল, তুষারটাও শীতল। এরপর দেখেন বজ্রের মতো কঠোর। বজ্র কেমন হয়? বজ্র কিন্তু খুবই শক্তিশালী হয়, খুবই কঠোর হয়। বজ্রের আওয়াজ অত্যন্ত কি হয়? জোরে হয়ে থাকে। তাহলে দেখেন বজ্রের মতো কি কঠোর। তাহলে এখানে খেয়াল করেন যে বজ্রটা যেমন কঠিন, কঠোর শব্দটাও কি কঠিন, দুটো একই রকম। অরুণের মতো রাঙা, অরুণের মতো রাঙা, অরুণ যেমন কি লাল হয়ে থাকে, সূর্য বা সূর্যের আলো, ঠিক একইভাবে রাঙা শব্দটা, রাঙা নিজেও কি রাঙাই হয়ে থাকে। মিশির ন্যায় কালো, দেখেন মিশি মানেই বলতে বোঝায় এটা হচ্ছে কালো, কালো নিজেও কালো, মিশ কালো। এরপর দেখেন কুসুমের মতো কোমল, কুসুম সবসময় কি হয়? কোমল হয়, নরম হয়, তুলতুলে হয়, ডিমের কুসুম দেখেন। অথবা যদি আপনি দেখেন ফুল, যদি এই কুসুম দ্বারা যদি আপনি ফুলকে নির্দেশ করেন, ফুল কি, ফুলকে আপনি ছুঁয়ে দেখবেন সেটা কি লাগে? নরম লাগে, তুলতুলে লাগে, স্নিগ্ধ লাগে, কোমলতা একটা অনুভব করা যায়। ঠিক একইভাবে কুসুম নিজেও কোমল, আর কোমল শব্দটা নিজেও কি কোমল, এটা তার বৈশিষ্ট্য। কোমলের বৈশিষ্ট্য হচ্ছে সে কি নিজেও কোমল। আগুনের মতো রাঙা, দেখেন আগুন কি হয়? রাঙ্গা হয়, অর্থাৎ লাল হয়, একইভাবে রাঙ্গা নিজেই কি লাল। এরপর দেখেন তুষারের ন্যায় ধবল, তুষার দেখেন তুষার কি হয়? সাদা হয়, আর ধবল মানে কি সাদা, আর সাদা তো নিজেই সাদা, তুষারও সাদা। এরপর দেখেন হরিণের ন্যায় চপল, হরিণ কি হয়? হরিণ নিজেই একটা কি চপল, তার ভিতর একটা চপলতা ভাব থাকে, হ্যাঁ তার ভিতর কি থাকে? একটা কি বলা যায়, এটাকে কোমল একটা ভাব থাকে, তাই কি না? আদুরে আদুরে একটা ভাব থাকে। তাহলে হরিণ নিজেও চপল, চপল নিজেও চপল। এরপর দেখেন রক্তের মতো লাল, রক্ত দেখতে কেমন? লাল হয়, আর লাল নিজেও লাল। কাজলের মতো কালো, দেখেন কাজল কি হয়? কালো হয়, আর কালো তো নিজেই কালো হয়। তাহলে এই যে উদাহরণগুলো আপনারা দেখতে পারতেছেন, সাধারণত এই সমস্ত উদাহরণগুলোই বিভিন্ন ধরনের পরীক্ষা আসে এবং নিবন্ধনের জন্য অত্যন্ত জরুরি, নিবন্ধনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এখানে আমরা বেশ কিছু উদাহরণ দেখলাম। এরপর দেখেন, এরপর আরেকটা বিষয় দেখেন, উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয়
সমাস। উপমিত কোনটা সেটা আমাদের জানা দরকার। খেয়াল করেন, সাধারণ গুণবাচক পদের উল্লেখ না করে আমরা উপমান দেখেছি যে একটা গুণবাচক পদ থাকতে হবে, তারপর কি থাকে, উপমান থাকে, আর তাদের মাঝখানে উপমেয় থাকতে পারে। মানে কি বলা যায়, প্রথম শব্দটা উপমেয়, উপমান, যে উপমেয়টা থাকবে সেটা অবশ্যই গুণবাচক হতে হবে, কিন্তু এখানে কি হবে না, গুণবাচক নাও হইতে পারে। পদের সঙ্গে কি হয়, উপমিত পদের যে সমাস হয় তাকে কি বলা হয়, উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি অনুমান করে নেওয়া হয়। এখানে যে মাঝখানে যে সাধারণ গুণ থাকবে এটা আমরা অনুমান করে নিই। এটা সত্য হতে পারে, সত্য নাও হতে পারে। অনুমানটা কখনো সত্য হতে পারে অথবা সত্য নাও হতে পারে। এখন দেখেন, এই যে উপমিত কর্মধারয় সমাসের বেশ কিছু আমরা কি দেখব, উদাহরণ দেখার চেষ্টা করব। খেয়াল করেন, বাহু লতার ন্যায়। দেখেন, বাহু কিসের ন্যায়, লতার ন্যায়। খেয়াল করেন, মানুষের যে বাহু আছে, এই যে হাতের যে বাহু আমরা বলে থাকি, লতা হচ্ছে খুবই লিকলিকে হয়, চিকন হয়, দেখতে কি সতেজ লাগে। তো অনেকের আছে হাত কি হয়, অত্যন্ত চিকন হয়। তো এই হাতকে কার সাথে তুলনা করা হয়েছে, লতার সাথে তুলনা করা হয়েছে। এরপর দেখেন, কিন্তু বাহু কি লতার মতো দেখতে? যেমন কাজল কার মতো দেখতে, কাজল নিজেও কালো, কালো নিজেও কালো, মানে দুইটার কিন্তু বৈশিষ্ট্য কিন্তু ঠিক আছে, দুইটার গুণ কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, বাহু দেখতে একরকম, লতা দেখতে একরকম। কখনো মানুষের বাহু লতার মতো চিকন হয় না, কিন্তু উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এখন দেখেন, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ যেটাকে বলা হয়। আচ্ছা, মুখ কি কখনো চাঁদের মতো হয়, বা চাঁদ কি কখনো মুখের মতো হতে পারে? এটা একটা কি সৌন্দর্যের দিক থেকে আমরা তুলনা করেছি, যে চাঁদ যেমন স্নিগ্ধ একটা আলো দেয়, চাঁদের আলো হচ্ছে কি স্নিগ্ধ, সূর্যের আলো হচ্ছে অত্যন্ত গরম, কিন্তু চাঁদের আলোটা হচ্ছে কি অত্যন্ত স্নিগ্ধ। ঠিক একইভাবে দেখেন, কর কমলের ন্যায়। দেখেন, কর কিসের ন্যায়, কমলের ন্যায়। কর কিন্তু কমলের মতো, মানে তার মতো আমরা কি ধরে নিই, তার মতো একটা বৈশিষ্ট্য ধরে নিচ্ছি, কিন্তু তাদের বৈশিষ্ট্য কিন্তু এক নয়, এটা আমরা অনুমান করে নিচ্ছি। কর পল্লবের ন্যায়। দেখেন, পল্লব পাতা, পাতার মতো কর কখনো হতে পারে না, তবে আমরা বৈশিষ্ট্যের দিক থেকে আমরা কি ধরে নিচ্ছি, এটা আমরা অনুমান করে নিচ্ছি, হতেও পারে নাও হতে পারে। একইভাবে দেখেন, মুখ চন্দ্রের ন্যায়। মুখ কিসের মতো হতে পারে, চাঁদের মতো হইতেও পারে নাও হইতে পারে, একটা অনুমান করে নিচ্ছি, কিন্তু বাস্তবে কি তাই, বাস্তবে তা না। পুরুষ সিংহের ন্যায়। খেয়াল করেন, পুরুষ সিংহের ন্যায়। এখন দেখেন, পুরুষ কখনো কি সিংহ হতে পারে? সিংহ এক প্রাণী, পুরুষ হচ্ছে আর এক প্রাণী, দুইজনের মধ্যে বৈশিষ্ট্য কিন্তু আলাদা। তবে সাহসীর দিক থেকে দেখা যাচ্ছে পুরুষ মানুষটি অত্যন্ত সাহসী, সেদিক থেকে আমরা বলতে পারি সিংহের মতো কি সে সাহসী, অথবা হিংস্রতার দিক থেকেও কি সিংহের মতো হতে পারে, এটা আমরা অনুমান করে নিচ্ছি। কর কমল সদৃশ্য। এরপর দেখেন, আখি পদ্মের ন্যায়। পদ্ম, পদ্ম কি রকম হয়, পদ্ম দেখতে অনেক সুন্দর হয়, পদ্ম ফুল কি থাকে, পানিতে ভেসে থাকে, দেখতে অনেক স্নিগ্ধ লাগে, সুন্দর লাগে। ঠিক চোখের মধ্যেও কি থাকে, স্নিগ্ধতা থাকতে পারে। এরপর দেখেন, কণ্ঠ বজ্রের ন্যায়। কণ্ঠটা কিসের ন্যায়, বজ্রের ন্যায়। বজ্র কণ্ঠ মানে কি, বজ্রের যেমন আওয়াজ হচ্ছে তীব্র, ঠিক তেমনি একটা মানুষের কণ্ঠের আওয়াজও কি তীব্র যখন হয়, তখন আমরা বলতে পারি বজ্রকণ্ঠ। কিন্তু বজ্র এক জিনিস, কণ্ঠ আর এক জিনিস, এটা আমরা কি করলাম, একটা অনুমান করে নিলাম। এই যে আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো দেখে আমাদের কি ধারণা হচ্ছে, এই উদাহরণগুলো দেখে আমাদের এখন মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, মনের মধ্যে একটাই প্রশ্ন, সেটি হচ্ছে যে উপমান এবং উপমিত এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করব বা কিভাবে বুঝবো। ছোট্ট একটা ট্রিক আছে, মাত্র 1 মিনিট আপনাদের লাগবে না বুঝতে। খেয়াল করেন, একদিকে হচ্ছে কি উপমান, উপমান, আর 2 নাম্বার হচ্ছে কি উপমিত। এটা আপনারা মনে রাখবেন কিভাবে, সহজেই মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য, আমরা ব্যাস বাক্য দিয়ে চেনার চেষ্টা করব। ব্যাস বাক্য, খেয়াল করবেন, উপমান, উপমান যেটি হবে সেটা হচ্ছে কি ব্যাস বাক্যের মাঝে কি থাকবে, ব্যাস বাক্যের যে ব্যাস বাক্য থাকবে, ব্যাস বাক্যের মাঝে ন্যায় বা মত থাকবে। ব্যাস বাক্যের কোথায়, মাঝে কি থাকবে, ন্যায় অথবা মত থাকবে। ব্যাস বাক্যের ঠিক মাঝখানে ন্যায় অথবা মত থাকবে। আর উপমিত কোথায়, উপমিতর ব্যাস বাক্য কি হবে, এর ব্যাস বাক্যে কি থাকবে, এর ব্যাস বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ব্যাস বাক্যের শেষে ন্যায় বা মত থাকবে। শেষে কি থাকবে, হয় ন্যায় থাকবে অথবা মত থাকবে। তাহলে আমরা ব্যাস বাক্য দেখে আগে চিনবো, আগে ব্যাস বাক্য দেখে চেনা শিখবো। খেয়াল করেন যে উপমান যেটি, উপমানের ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বা মত থাকবে, তাহলে যদি মাঝখানে ন্যায় বা মত থাকে তাহলে বুঝবো উপমান, আর যদি শেষে ন্যায় বা মত থাকে তাহলে বুঝবো কি উপমিত। যেমন দেখেন, কাজলের ন্যায় কালো। খেয়াল করেন, কাজলের ন্যায় অথবা কাজলের মতো, কাজলের ন্যায় কালো।
তাহলে দেখেন এটা উপমান নাকি উপমিত, খেয়াল করেন কাজলের ন্যায় কালো, এখানে কি আছে ব্যাস বাক্যের মাঝখানে দেখেন ন্যায় বা মত আছে, যখন আমরা দেখবো মাঝখানে ন্যায় আছে বা মত আছে তাহলে বুঝবো এটাই হচ্ছে কি উপমান। এরপর দেখেন বজ্রকণ্ঠ, বজ্র কণ্ঠের ন্যায়, খেয়াল করেন বজ্র কণ্ঠের ন্যায় অথবা কি মত, যেটাই বলে না কেন। এখন খেয়াল করেন বজ্র কণ্ঠের ন্যায়, তাহলে এটা উপমান নাকি উপমিত? আমরা দেখবো যে ন্যায় কথাটি কোথায় আছে, শেষে আছে। যদি দেখি শেষে আছে তাহলে এটা কি হবে, উপমিত কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা আমরা ব্যাস বাক্য দেখে চেনার চেষ্টা করলাম। এরপর যদি আমরা দেখি কাজল কালো, এটার যে সমস্ত পদ কি হবে, কাজল কালো এটা ছিল। এখন আমরা কি করব, সমস্ত পদ দেখে অর্থাৎ সমাস নিষ্পন্ন পদ দেখে চিনবো। এতক্ষণ আমরা ব্যাস বাক্য দেখে চিনেছি, সমাস নিষ্পন্ন। আর এটা হলো কি বজ্রকণ্ঠ, এটা হলো কি বজ্রকণ্ঠ। এখন যদি বলে যে বজ্রকণ্ঠ কোন সমাস অথবা কাজল কালো কোন সমাস, তখন তো আমরা কি হয়ে যাব, দ্বিধাগ্রস্ত হয়ে যাব যে আসলে কি, আমরা তো শিখেছিলাম ন্যায় মাঝে থাকলে উপমান, ন্যায় যদি পরে থাকে তাহলে কি হবে, উপমিত। তাহলে এখন যদি এভাবে সমস্ত পদ দিয়ে থাকে, সমাস নিষ্পন্ন পদ দিয়ে থাকে, তাহলে কিভাবে চিনবো? তখন চিন্তা করবেন যে কাজল কালো এই যে শব্দটি যে আছে এখানে, যে সমাসটি আছে, এটা কি সত্য নাকি মিথ্যা। দেখেন কাজল নিজেও কালো, কালো নিজেও কালো, দুইটার বৈশিষ্ট্য কি এক, তার মানে কি এই উদাহরণটা কি সত্য। আবার দেখেন বজ্রকণ্ঠ, বজ্র দেখতে কেমন, বজ্রের আওয়াজ কেমন, তীব্র। বজ্রের মতো কি আওয়াজ কণ্ঠের হতে পারে? কখনোই হতে পারে না। তবে কি হতে পারে, বজ্র যেমন অতি উচ্চ আওয়াজ, কণ্ঠেরও কি অতি উচ্চ আওয়াজ হইতে পারে। তার মানে এটা হতেও পারে, নাও হতে পারে, কখনো এক না। বজ্র এক জিনিস, কণ্ঠ আর এক জিনিস। তবে আমরা বৈশিষ্ট্যগত দিক থেকে আমরা কি করি, একসাথে তুলনা করার চেষ্টা করি। তাহলে বজ্র কখনো কণ্ঠের মতো হয় না, কণ্ঠ কখনো বজ্রের মতো হতে পারে না। দুইটার আকার আকৃতি বা দুইটার বৈশিষ্ট্য হচ্ছে কি ভিন্ন। তার মানে কি এটা হলো মিথ্যা, এটা হচ্ছে কি মিথ্যা। তাহলে দেখবেন যদি এই সমাস নিষ্পন্ন যে পদটি আছে, এই পদটি যদি সত্য হয় তাহলে উপমান, আর যদি মিথ্যা হয় তাহলে কি হবে, উপমিত। তাহলে আমরা দুইভাবে জানবো, একটা হচ্ছে ব্যাস বাক্য দেখে চিনবো, আর একটা হচ্ছে সমস্ত পদ দেখেও চিনবো। যেভাবেই পরীক্ষা আসুক না কেন আমরা যেন এখন থেকে সহজেই পারি। তাহলে সমস্ত পদ দেখে আমরা দেখবো যে কাজল কালো এটা দ্বারা সত্য বুঝাচ্ছে, এটা হলো কি সত্য। এরপর দেখেন কেশ কালো, যদি বলি যে কেশ কালো, এটা কোন সমাস হবে? দেখেন কেশ, কেশ মানে চুল, চুল দেখতে কেমন হয়, কালো হয়। চুলের বৈশিষ্ট্য হচ্ছে কালো, যখন পেকে যায় তখন সাদা হয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু চুলের বৈশিষ্ট্য হচ্ছে কি, চুল হবে কালো, আর কালো নিজস্ব বৈশিষ্ট্য কি, কালো দেখতেও কি কালো। তার মানে দুইটার বৈশিষ্ট্য সত্য, তাহলে এটা হবে কি সত্য। আবার আমরা যদি মুখ চন্দ্র বলি, মুখ চন্দ্র, দেখেন মুখ কি কখনো চন্দ্রের মতো হতে পারে? মুখের কি কোনো আলো আছে? চাঁদের কি কোনো আলো আছে? চাঁদ হচ্ছে সূর্য থেকে আলো পায়, কিন্তু মুখের কি সূর্য থেকে আলো পেয়ে সেই মুখ কি সারা পৃথিবীকে আলোকিত করে? না, করে না। তবে এটা আমরা কি করে দেই, একটা উদাহরণ দিতে পারি যে মুখ হচ্ছে কি চন্দ্রের মতো সুন্দর, সৌন্দর্যের দিক থেকে আমরা হয়তো বা চিন্তা করতে পারি, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন জিনিস, দুইটার বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন রকম। তার মানে কি এই উদাহরণটা হচ্ছে মিথ্যা। তাহলে সত্য হলে, যদি মিথ্যা হয় তাহলে উপমিত, আর সত্য হলে উপমান। আর ব্যাস বাক্যের দিকে দেখেন, যদি মাঝখানে থাকে ন্যায় তাহলে উপমান, আর যদি ন্যায় বা মতটা শেষে থাকে তাহলে কি হবে, উপমিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর কখনোই আপনাদের এটা নিয়ে ঝামেলা হবে না। এখন দেখি আমরা প্রশ্ন আসে কিনা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন, এটা 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এসেছিল 2024 সালে। কি প্রশ্নটি এসেছিল, কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাস? এখানে যে ব্যাস বাক্যটি দেওয়া আছে এটা সমাসটা হচ্ছে কোনটি, এই যে কর পল্লবের ন্যায়, এখানে যে ব্যাস বাক্যটি দেওয়া আছে এটা কোন সমাস হবে বলেন দেখি? মধ্যপদলোপী নাকি উপমিত নাকি উপমান নাকি বহুব্রীহি, কোনটি হবে? আমি আগেই বলেছি যে ব্যাস বাক্য দেখে কিভাবে চিনবো, ন্যায় বা মত যদি শেষে থাকে তাহলে কি হবে, উপমিত হবে। দেখেন ন্যায় বা মতটি কোথায় আছে, শেষে আছে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, উপমিত কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন উপমিত, এরপরে যে সমাসটি আছে দেখি চেষ্টা করি। কাজল কালো, কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি হবে বলেন দেখি? কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি হতে পারে, একটু দেখার চেষ্টা করি। কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি হতে পারে? এখানে যে দেওয়া আছে কাজল কালো, এই যে কাজল কালো যে শব্দটি আছে এই ব্যাস বাক্যটি, এখন আমরা দেখবো এখানে 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 কিন্তু এর সঠিক ব্যাস বাক্য কি হইতে পারে। এখন দেখেন ব্যাস বাক্য কিভাবে তৈরি করবেন, কাজল কালো, কাজল নিজেও কালো আর কালো দেখতেও কালো, দুইটার বৈশিষ্ট্য কি একই। তার মানে এই উদাহরণটা সত্য। যদি সত্য হয় তাহলে মাঝখানে কি দিব আমরা, ন্যায় দিব। তাহলে কি হবে, কাজলও কালো হবে, কাজলও কালো নাকি কাজল রূপ কালো? তাহলে উত্তরটা কি হবে, কাজলের ন্যায় কালো। তাহলে এখানে দেখেন যে 4টি অপশন দেওয়া ছিল, এখানে যে 4টি অপশন দেওয়া ছিল, কাজলও কালো, কাজলও কালো, এরপর দেখেন
কালো ও কাজল, কাজল ও কালো, কাজল রূপ কালো এবং কাজলের ন্যায় কালো। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি কি হবে? কাজলের ন্যায় কালো। কারণ একটু আগেই আমরা বলেছি যে উদাহরণ যদি সত্য হয় বা সমস্ত পদ যদি সত্য হয়, সমাসটা যদি সত্য হয়, তাহলে মাঝখানে ন্যায় হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? কাজলের ন্যায় কালো হবে। এরপর দেখেন আরেকটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি? কুসুমের মতো কোমল। দেখেন, কুসুমের মতো কোমল এর ব্যাস বাক্য কোন সমাসের? এখানে যে ব্যাস বাক্যটি দেওয়া আছে এটা কোন সমাসের উদাহরণ বা কোন সমাস হতে পারে? এটা কি উপমিত হবে? এটা কি উপমিত সমাস হবে? দেখেন, উপমিত হবে নাকি মধ্যপদলোপী হবে, রূপক হবে নাকি উপমান কর্মধারয় সমাস হবে? খেয়াল করেন এখানে লক্ষণীয় যে বিষয়টি, সে এখানে আপনারা সবার আগে চেষ্টা দেখবেন যেখানে যে ব্যাস বাক্যটি আছে, দেখেন মাঝখানে আছে মতো। তাহলে যদি মাঝে থাকে, আমি কি বলেছিলাম, সেটা অবশ্যই কি হবে? উপমান কর্মধারয় সমাস হবে। কি হবে? তাহলে সঠিক উত্তর হবে কি? উপমান কর্মধারয় সমাস। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপমান কর্মধারয় সমাস। এরপর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি? বক ধার্মিক কোন সমাস? বক ধার্মিক কোন সমাসের উদাহরণ? বক ধার্মিক কোন সমাসের উদাহরণ? দেখেন এখানে 4টি অপশন দেওয়া আছে। সেই 4টি অপশন কি কি দেওয়া আছে ভালো করে খেয়াল করেন। উপমিত কর্মধারয় সমাস, মধ্যপদলোপী, রূপক কর্মধারয়, উপমান কর্মধারয়। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখন খেয়াল করেন এই উদাহরণটা কি সত্য নাকি মিথ্যা সেটা আগে দেখার চেষ্টা করেন। বক ধার্মিক, খেয়াল করেন বক ধার্মিক বলতে কি বোঝায়? বক ধার্মিক বলতে বোঝায় যে হচ্ছে কি ধার্মিক, ধর্ম পালন করে কিন্তু কোনো কিছুই সে জানে না, না জেনেই ধর্ম পালন করে থাকে। তাহলে বক ধার্মিকের যে বৈশিষ্ট্যের সাথে উদাহরণ কি আছে? ঠিক আছে। উদাহরণ কি আছে? ঠিক আছে। তার মানে কি এখানে উদাহরণটা কি? সত্য। যদি উদাহরণ সত্য হয় তাহলে আমরা কি বলেছিলাম? যদি উদাহরণটা সত্য হয় তাহলে উত্তর হবে কি? উপমান কর্মধারয় সমাস। তাহলে সঠিক উত্তর কি হবে? উপমান কর্মধারয় সমাস। এরপর দেখেন, এরপর আরেকটি উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে দেখেন চাঁদ মুখ। চাঁদ মুখ কোন সমাস বলেন তো দেখি? এখানে যে চাঁদ মুখ দেওয়া আছে, চাঁদ মুখ, এটি কোন সমাসের উদাহরণ হতে পারে? চাঁদ মুখ শব্দটি, এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখেন এখানে কয়টি অপশন দেওয়া আছে? 4টি অপশন দেওয়া আছে। অব্যয়ীভাব, দ্বন্দ্ব সমাস, উপমিত নাকি উপমান, কোনটি হতে পারে? এখন আমরা দেখার চেষ্টা করি এটা এই উদাহরণটা কি সত্য নাকি মিথ্যা। ভালো করে খেয়াল করেন, চাঁদ মুখের মতো, চাঁদ আর মুখ কি দেখতে একই রকম? দেখতে কিন্তু একই রকম না, দুইটার রং আলাদা, দুইটার বৈশিষ্ট্য আলাদা। তবে স্নিগ্ধতার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আমরা কি করে নিই? অনুমান করে নিয়ে থাকি, অনুমান করে নেই আমরা সাধারণত। তাহলে যেহেতু আমরা অনুমান করতেছি তার মানে এই উদাহরণটা কি হবে? অবশ্যই মিথ্যা হবে। যদি মিথ্যা হয় তাহলে আমরা কি বলবো? এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে সঠিক উত্তর কি হবে? উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উপমান এবং উপমিত এটা বুঝতে গেলে খুব বেশি সময় লাগে না। আপনি যদি 1 মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করেন যে একটা হচ্ছে ব্যাস বাক্য দিয়ে নির্ণয় করা যায়, যদি মাঝে কি থাকে? ন্যায় বা মত থাকে তাহলে উপমান, আর শেষে যদি ন্যায় বা মত থাকে তাহলে কি হবে? উপমিত। আবার যদি আপনি সমস্ত পদ দিয়ে নির্ণয় করতে চান তাহলে দেখবেন যদি উদাহরণটার বৈশিষ্ট্য বা এই উদাহরণটা যদি সত্য হয়ে থাকে, দুটার বৈশিষ্ট্য যদি একই হয় তাহলে উপমান। আর যদি দুইটার বৈশিষ্ট্য যদিও ভিন্ন রকমের হয়ে থাকে, আমরা শুধু অনুমানের ভিত্তিতে করতেছি, অর্থাৎ এটা মিথ্যা, এই উদাহরণটা বা এই যে মিলনটা আমরা ঘটিয়েছি এটা হচ্ছে মিথ্যা, তাহলে এটা কি হবে? উপমিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এই ধরনের আরো সুন্দর সুন্দর কি করতে চান, ক্লাস উপভোগ করতে চান, তাদের জন্য অবশ্যই প্রয়োজন আপনাদের যে বিভিন্ন ধরনের যে চাকরিগুলো আছে, ব্যাংক, বিসিএস, এনটিআরসি, এই যে নানা ধরনের চাকরি, অবশ্যই এই চাকরি যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, হয়তো এখনো ভাবছেন যে কিভাবে প্রস্তুতি নিব, কোথা থেকে নিব, বা আমি হয়তো আমার যে মেন্টর হবে আমি কোন মেন্টরকে খুঁজে নিব, কারণ দেশে তো অসংখ্য কি আছে, অনলাইন অফলাইন মেন্টর রয়েছে। তা আমাকে আসলে কোনটি বেছে নেওয়া উচিত? আপনাকে তখনই সেটি বেছে নেবেন যেটিতে দেখা যায় যেখানে পড়াশোনা করলে আপনার চাকরিটি কি হতে পারে? নিশ্চিত হতে পারে, যেখান থেকে আপনি সঠিক গাইডলাইন পাচ্ছেন। তো সেদিক থেকে আমি মনে করি যে বিদ্যাবাড়ি হচ্ছে দেশের সেরা প্ল্যাটফর্ম, বেস্ট একটি প্ল্যাটফর্ম, খুবই সুন্দর। হ্যাঁ, এখানকার যে শ্রদ্ধেয় স্যারেরা আছেন তারা সুন্দর করে টেকনিক দিয়ে আপনাদেরকে বুঝিয়ে থাকেন, পড়িয়ে থাকেন। তো যদি কেউ মনে করেন যে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন যে কোর্সটি আছে সেই কোর্সে আপনারা ভর্তি হতে চান, প্রিলি কোর্সে, তাহলে আপনারা এই যে হটলাইন নাম্বারটি দেখতে পারতেছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যখন মনে হয় আপনার প্রয়োজন হয় আপনারা অবশ্যই সেটা ভিজিট করবেন বা এখানে কল দিবেন। এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে আমাদের ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি
একটা কি বলা যায়, এখানে ফ্রি এক্সামের ব্যবস্থা আছে। এই ফ্রি এক্সামগুলো বা ফ্রি ক্লাসগুলো উপভোগ করে আপনারা আপনাদের প্রস্তুতিটাকে আরো জোরালো করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, বিদ্যাবাড়ি যে ফেসবুক পেজ আছে, এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজে দেখবেন প্রতিনিয়ত আমাদের কি হচ্ছে, বিভিন্ন ধরনের লাইভ হচ্ছে। এই লাইভ অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের মানুষকে কি বলা যায় উৎসাহ দেওয়ার মতো অনেক ধরনের লাইভ হচ্ছে, প্রশ্ন সমাধানমূলক লাইভ হচ্ছে, বিভিন্ন টপিক থেকে লাইভ হচ্ছে। এগুলো যদি আপনারা নিয়মিত চর্চা করেন, এগুলোকে যদি আপনারা নিয়মিত কি মাথার মধ্যে গেঁথে নেন, দেখেন যে আপনার প্রস্তুতি অনেকখানি কিন্তু হয়ে যায়। এমনও হয়েছে যে আমাদের শুধু লাইভগুলো দেখেই অনেকে কি গেছে, চাকরির প্রস্তুতি নিয়ে চাকরি সে করতেছে। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল, বিদ্যাবাড়ি এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করবেন। এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আজকে যেরকম দেখলেন যে মজার ট্রিক্স দিয়ে কি হয়ে গেল, মাত্র অল্প সময়ের ভিতরে, মাত্র 1 মিনিটেই আপনি কি করতে পারতেছেন, উপমান উপমেয় কর্মধারয় সমাস আপনি শিখে ফেলতেছেন কিভাবে নির্ণয় করা যায়। তো এই ধরনের আরো মজার মজার ট্রিক্স দিয়ে এখানে অসংখ্য ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে। অবশ্যই এই ক্লাসগুলো কি করবেন, আপনারা উপভোগ করবেন।